নমস্কার বন্ধুরা, আমি অ্যাডভোকেট সুব্রত মুখার্জি। আজকে আমি একটি টপিক নিয়ে এসেছি যেটা বর্তমানে সমগ্র দেশে বহুল প্রচলিত। ওয়াকফ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025। যে বিলটি নিয়ে বর্তমানে সমগ্র দেশ এবং সেই সঙ্গে আমাদের রাজ্য আন্দোলিত এবং দুর্ভাগ্যজনকভাবে বেশ কিছু অপ্রীতিকর ঘটনারও সাক্ষী হয়েছে আমরা এই বিষয়ে। তো আমরা অনেকেই জানি না এই ওয়াকফ বিলটা অ্যাকচুয়ালি কী এবং কিসের জন্য এই এত ডিসপিউট, এত চেঁচামেচি, এত আন্দোলন, এটা আমরা অনেকেই জানি না। এই বিষয়েই আজকে কয়েকটি কথা আপনাদের সামনে ক্লিয়ার করবার জন্য বা আপনাদের জ্ঞাতার্থে আমি এই রেকর্ডিংটা করছি। প্রথমেই বলে রাখি, ওয়াকফ কী। ওয়াকফ হলো একটা ইসলামিক ল অনুযায়ী এটি একটি চ্যারিটেবল বিষয়, যার মাধ্যমে কারোর প্রপার্টি সেবামূলক কাজের জন্য বা কোনো ভালো কাজের জন্য আল্লাহর নামে অর্থাৎ ভগবানের নামে দান করে দেওয়া হয়। যেটা অ্যাজ পার ইসলামিক ল বলেছে, ওয়াকফ ইজ এ চ্যারিটেবল এন্ডোমেন্ট ওয়ার প্রপার্টি ইজ ডেডিকেটেড ফর রিলিজিয়াস অর চ্যারিটেবল পারপাস অ্যান্ড ইট ক্যানট বি সোল্ড, গিফটেড অর ইনহেরিটেড। এটা এই ওয়াকফ প্রপার্টি কখনো একবার ওয়াকফের নামে দিয়ে দেওয়ার পরে কখনো ফেরত নেওয়া যায় না বা সেল করা যায় না বা কাউকে গিফট করা যায় না। এটা শুধুমাত্র আল্লাহর নামে সেবামূলক কাজে ব্যবহৃত হয়। দুস্থ যারা ইসলাম সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদের সেবার জন্য বা অন্য কোনো চ্যারিটেবল পারপাসে, যেটা অবশ্যই ইসলামের সঙ্গে রিলেটেড, সেই কাজের জন্য এই সম্পত্তি ব্যবহার করা হয় বা এই সম্পত্তি থেকে যে অর্থ উপার্জিত হয় সেই অর্থ দিয়ে এই ধরনের সেবামূলক কাজ চালানো হয়। সেই সম্পত্তি কিন্তু কেউ কখনো বিক্রি করতে পারবে না, কিন্তু সেই সম্পত্তিকে ভাড়া দেওয়া যায় এবং সেই ভাড়া থেকে যে অর্থটা উপার্জিত হয় সেইটাও আবার পুনরায় এই ওয়াকফের মাধ্যমে সেবামূলক কাজে ব্যবহার করা যায়। এটা প্রবিধান আছে। এখন এই সম্পর্কে শুধু এই এখন যে ডিসপিউট হচ্ছে তা নয়, বা এখন যে বিল এসেছে তা নয়। ব্রিটিশ পিরিয়ডেও আপনার 1913 সালে দ্য মুসলমান ওয়াকফ ভ্যালিডিটি অ্যাক্ট নামে একটা অ্যাক্ট চালু ছিল। তারপরে ভারতবর্ষ যখন 1947 সালে স্বাধীন হলো, স্বাধীনতার পরেও 1954 সালে দ্য ওয়াকফ অ্যাক্ট 1994 লাগু হয়, কিন্তু সেই সময় সেই অ্যাক্টটা এতটা স্ট্রং ছিল না এবং সেই সময় ওয়াকফের প্রপার্টি নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হতো, যেগুলো আদালত পর্যন্ত গড়াতো এবং আদালতের বিষয় তো, যেটা অনেক লেন্দি প্রসেস হয়ে যেত মিটতে বা অনেক সময় অনেকে এই ল্যান্ডগুলোকে বেআইনিভাবে ইউজ করতেন, বিশেষ করে মুতুয়ালিরা। মুতুয়ালি কথার অর্থ হচ্ছে যারা ওয়াকফের এই প্রপার্টিগুলো রক্ষণাবেক্ষণ করে বা ওয়াকফ যে বোর্ডটাকে রক্ষণাবেক্ষণ করে তাদেরকে বলা হয় মুতুয়ালি। এদের কিন্তু কোনো ওয়াকফ প্রপার্টি সেল করা বা হ্যান্ডওভার করার কোনো রাইট নেই, শুধুমাত্র ওয়াকফ সম্পত্তিকে দেখভাল করার রাইট আছে, তাদেরকে বলা হয় মুতুয়ালি। তো অনেক সময় এই মুতুয়ালিরাও কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে পড়তেন বা অনেক বেআইনিভাবে প্রপার্টি সেল করে দিতেন। এই সব বিষয় মাথায় রেখে পরবর্তীকালে 1995 সালে তৎকালীন কংগ্রেস সরকার, নরসিংহ রাও সরকার, একটি বিল আনেন, ওয়াকফ বিল 1995, এবং সেই সময় সেই বিল লোকসভায় পাস হয় এবং বলা বাহুল্য যে বর্তমান যে শাসক দল যারা রয়েছেন ভারতীয় জনতা পার্টি, তারা সেই সময় অপোজিশনে ছিলেন, তারাও সেই বিলকে সেই দিন বা সেই সময় সমর্থন করেছিলেন। মূলত সেই 1995 সালের বিলের বিষয়টা কী ছিল, মূল যে প্রতিপাদ্য বিষয় সেটা কী ছিল না, ওয়াকফ বোর্ড যে ছিল তাদের হাতে বেশ কিছু ক্ষমতা সেই সময় দেওয়া হয়, যাতে ডিসপিউটগুলো মীমাংসিত হয় এবং
ওয়াকফ ট্রাইব্যুনাল বোর্ড গঠন করা হয়, যে ট্রাইব্যুনাল বোর্ডের মাধ্যমে যে সিদ্ধান্ত নেওয়া হতো সেই সিদ্ধান্ত ছিল কোর্টের সমতুল্য, অর্থাৎ সেই ট্রাইব্যুনালের যে ডিসিশান, সেই ডিসিশানকে আর চ্যালেঞ্জ করা যেত না কোর্টে। 1995-এ এটাই সেই সময় যে বিলটা আনা হয়েছিল সেই বিলে এটাই প্রবিধান ছিল। তার ফলে যে সমস্ত ডিসপিউট যেগুলো তার আগে ছিল সেগুলো পরবর্তীকালে দেখা গেল কি ট্রাইব্যুনালের মাধ্যমে ওই ডিসপিউটগুলো অনেক দ্রুত নিষ্পত্তি হচ্ছে। সেই উদ্দেশ্যেই তৎকালীন কংগ্রেস সরকার এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন। এবং বলা বাহুল্য সেই সময় ওই যে ওয়াকফ বোর্ড, প্রত্যেকটা রাজ্যেই ওয়াকফ বোর্ড আছে, একটি শিয়া এবং একটি সুন্নি। দেশে প্রায় এরকম 31খানা বা 32খানা ওয়াকফ বোর্ড আছে এবং সমগ্র দেশে একটা কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড আছে। তো তাদের হাতে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয় নিষ্পত্তি করার জন্য। যেমন কোনো সম্পত্তি যদি ওয়াকফের হাতে চলে আসে, তার আগে ওয়াকফ একটি নোটিশ ইস্যু করে যারা ওই সম্পত্তিতে রয়েছে বা ওই সম্পত্তিতে পসেশনে রয়েছে তাদেরকে একটা নোটিশ ইস্যু করে, এবং সেই নোটিশের প্রেক্ষিতে যে বা যারা পসেশনে রয়েছে তারা যদি যথাযথ কারণ দেখায় যে না এই সম্পত্তিটা তাদের, ওয়াকফের হতে পারে না, তখন তাদেরকে 1 বছরের মধ্যে মামলা ফাইল করতে হতো এবং ওয়াকফ ট্রাইব্যুনাল বোর্ড যা সিদ্ধান্ত নিত সেই সিদ্ধান্তকে মেনে নিতে হতো। এটা সেই সময় একটি বিষয় ছিল। কিন্তু তাতে দেখা যাচ্ছে যে অনেক কিছু ডিসপিউট যেমন কমেছে, সেরকম অনেক ক্ষেত্রে ডিসপিউট বেড়ে চলল। কোন বিষয়টা ডিসপিউট বাড়ল না, ওয়াকফ প্রপার্টি বাই ইউজ, মানেটা কি, অর্থাৎ যে সমস্ত প্রপার্টির কোনো পার্টিকুলার নথি নেই, অর্থাৎ ডকুমেন্ট নেই, যে ডকুমেন্টের ওপর বেস করে ওয়াকফ বোর্ড সেই সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে বিবেচনা করছে, সেই ধরনের কোনো পেপার বা ডকুমেন্ট নেই। বাই ইউজ অর্থাৎ দীর্ঘদিন ধরে ইসলামিক কাজে ব্যবহার করা হচ্ছে, এই মর্মে ওয়াকফ বোর্ড সেই সম্পত্তি তাদের বলে ঘোষণা করতে পারত। এই ধরনের ক্ষেত্রে অনেক সময় অনেক ডিসপিউট দেখা দিল এবং তার পরবর্তীকালে আমরা দেখলাম জাস্টিস রাজেন্দ্র সাচারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় মুসলিমদের, ভারতীয় মুসলিমদের অবস্থা বিশ্লেষণ করবার জন্য। তাতে দেখানো হয় যে ভারতীয় মুসলিমদের অবস্থা খুব একটা, মানে গড় ভারতীয় মুসলিমদের অবস্থা খুব একটা শিক্ষাক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে খুব একটা অগ্রগণ্য নয়, বেশ কিছু ক্ষেত্রে তারা পিছিয়ে আছে। এবং তখন এই বিষয়টাও মাথায় আসে যে ওয়াকফের যে প্রপার্টি আছে সেই প্রপার্টি থেকে যে ইনকাম, সেই ইনকাম যদি প্রপারলি যারা দুস্থ মুসলিম তাদের মধ্যে ঠিক মতন দেওয়া যায় বা তাদের মধ্যে ওই যে ইনকাম ওয়াকফের যে প্রপার্টি থেকে হচ্ছে সেই প্রপার্টি থেকে ইনকামের যে একটা বড় অংশ যদি তাদের ডেভেলপমেন্টের জন্য ব্যয় করা হয়, তাহলে কিন্তু ভারতীয় মুসলিমরা যারা একটু পিছিয়ে পড়েছে তাদের কিন্তু অনেকটা এগিয়ে দেওয়া সম্ভব হবে। প্রসঙ্গত বলে রাখি, এই যে ওয়াকফের যে প্রপার্টি সেটা কিন্তু আমাদের দেশে ভারতীয় রেল এবং ভারতীয় যে সৈন্যবাহিনীর যে প্রপার্টি আছে তার ঠিক পরেই, অর্থাৎ 3 নম্বরে কিন্তু ওয়াকফ প্রপার্টির অবস্থান, এবং সেটা মোটামুটি আপনার ভ্যালুয়েশান যদি বলা যায় 10,20,000 কোটি টাকার মতন সম্পত্তি অ্যাক্রস ইন্ডিয়াতে আছে, এবং যেটা থেকে মোটামুটি আপনার হওয়া উচিত, মানে আর্নিং হওয়া উচিত ইয়ারলি প্রায় 12,000 কোটি টাকার মতন, সেইটা কিন্তু মাত্র বর্তমানে রেকর্ডেড যে ইনকাম দেখানো হচ্ছে 163 কোটি টাকার মতন, এবং এই সম্পত্তির পরিমাণটা অনেক রেকর্ডেড অনেক কম দেখানো আছে। এখন এইখানেই একটা
এই বিলটার যে 2025-এর আগে পর্যন্ত যে বিলটা ছিল সেই বিলটা পরিবর্তন বা সংশোধনের ব্যাপারটা সামনে চলে আসে। বিলটাকে কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে না, বিলটা পরিবর্তন হচ্ছে। ওয়াকফ যে আইন, সেই ওয়াকফ আইনকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, ওয়াকফ আইনকে কিন্তু বাতিল করা হচ্ছে না, ওয়াকফ আইনকে সংশোধন হচ্ছে বা সংশোধন করবার জন্য এই বিলটা নিয়ে আসা হয়েছে। এইবার এই বিলে কিছু অংশে ডিসপিউট আছে। এখন সেটা কতটা মুসলিমদের ফেভারে যাবে, কতটা মুসলিমদের বিপক্ষে যাবে, সেটা পরবর্তীকালে সময় বলবে। কিন্তু এখন আমি আজকে যেটা আপনাদের সামনে বলতে চাচ্ছি বা বলার জন্য এসেছি, সেটা হচ্ছে কী পরিবর্তন হলো, যেটা নিয়ে এত ডিসপিউট বা এত গণ্ডগোল, এত হইচই হচ্ছে, সেটা একটু আমাদের সাধারণ মানুষের জানা দরকার আছে বলে আমি মনে করি। দেখুন, প্রথমেই যেটা এই বিলের যে অংশটা নিয়ে আপনার ডিসপিউটের জায়গা, সেটা হচ্ছে রিমুভার অফ ওয়াকফ প্রপার্টি বাই ইউজার। অর্থাৎ একটু আগে যেটা বললাম ইউজার, অর্থাৎ যেখানে প্রপার ডকুমেন্ট নেই, প্রপার নথি নেই, এই রকম বিষয়েও আগে ওটা যদি দীর্ঘদিন ধরে ইউজ করা হতো, মুসলিম কোনো কাজে, মুসলিমদের কোনো কাজে বা ওয়েলফেয়ারের কাজে, সেইটা বাই ইউজার হিসাবে সেটা ওয়াকফ প্রপার্টি বলে গণ্য হতো। কিন্তু এবার থেকে এই বিলে ডকুমেন্ট ছাড়া বাই ইউজার, অর্থাৎ আমি দীর্ঘদিন ধরে ইউজ করছি মুসলিমদের কল্যাণমূলক কাজে, আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, এই বিলটা, এই প্রপার্টিটা আমি বাই ইউজার হিসাবে ওয়াকফ প্রপার্টির অন্তর্ভুক্ত করতে পারবো না, এই মর্মে বিল আনা হয়েছে। এই নিয়ে একটা ডিসপিউট তৈরি হয়েছে। দ্বিতীয় যে ডিসপিউটটা, সেটা হচ্ছে আগে যেটা ছিল, সেটা হচ্ছে যারা ওয়াকফ প্রপার্টি দান করতে চান তারা অনেক সময় নন মুসলিমও হতে পারতেন, কিন্তু এখন ম্যান্ডেটরি তাকে মুসলিম হতে হবে এবং 5 বছর তিনি মুসলিম ধর্ম প্র্যাকটিস করেছেন, এইটা হতে হবে। মানে আমি এলাম মুসলিম, অন্য ধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্মগ্রহণ করলাম, তারপরে আমি ওয়াকফ এর কাছে আমি আমার প্রপার্টি দিয়ে দিলাম, এটা করলে কিন্তু হবে না। আমাকে 5 বছর, আমি যদি মুসলিম ধর্মে আসি, আমাকে 5 বছর আগে মুসলিম ধর্ম প্র্যাকটিস করতে হবে, তারপরেই আমি প্রপার্টি ওয়াকফ বোর্ডকে হস্তান্তর করতে পারব। তৃতীয় যেটা, সেটা হচ্ছে ধরুন ওয়াকফের তো প্রচুর প্রপার্টি আছে এবং এই প্রপার্টির ওপরে অনেক জায়গায় গভর্নমেন্ট প্রপার্টিও রয়েছে। ওয়াকফ প্রপার্টির ওপরে গভর্নমেন্ট কোনো স্ট্রাকচার করেছে বা গভর্নমেন্টের কোনো প্রপার্টি তৈরি হয়েছে, অফিস হতে পারে বা অন্য কোনো হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে যেগুলোতে কোনো ডকুমেন্ট নেই, কিন্তু গভর্নমেন্ট তার ইনস্টিটিউট তৈরি করেছে বা কোনো বিল্ডিং তৈরি করেছে বা কোনো প্রপার্টি তৈরি করেছে, একটা ডিসপিউটের জায়গা তৈরি হয়ে আছে, সেই সব ক্ষেত্রে কিন্তু এখন সরকারের পক্ষ থেকে একটা কালেক্টর নিয়োগ করা হবে এবং এই কালেক্টর রিপোর্ট দেবে আসল ঘটনাটা কী বা এর প্রেক্ষিটা কী, অর্থাৎ এটা কি সত্যি ওয়াকফ প্রপার্টি নাকি এটা গভর্নমেন্ট প্রপার্টি। এই ধরনের ডিসপিউট যে সমস্ত ওয়াকফ প্রপার্টিগুলো আছে, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের কালেক্টর নিয়োগ করার একটা প্রবিধান করা হচ্ছে এই নতুন বিলে। এই জায়গাতে একটা মূল আপত্তি তৈরি হয়েছে। আপত্তিটা কি না, আপত্তিটা হলো যিনি কালেক্টর নিযুক্ত হবেন তিনি মূলত গভর্নমেন্ট এমপ্লয়ি এবং তিনি সর্বদা হয়তো গভর্নমেন্টের পক্ষেই তার রিপোর্টটা দেবেন বলে একটা ভেবে নেওয়া হচ্ছে। তার ফলে তার রিপোর্টটা হয়তো অনেক ক্ষেত্রেই নিরপেক্ষ হবে না এবং অনেক ক্ষেত্রেই সেই রিপোর্টটা হয়তো ওয়াকফ যে বোর্ড তার বিপক্ষে চলে যাবে, এই রকম একটা ধারণা তৈরি হচ্ছে এবং এইটা একটা ডিসপিউটের জায়গা তৈরি হয়ে গেছে বা তৈরি হয়েছে এই ওয়াকফ বিল সংশোধনী 2025-এর মাধ্যমে। এটা একটা বিষয়। আর হচ্ছে
যেটা হচ্ছে ওয়াকফ বোর্ডে এবার থেকে অমুসলিম সদস্যকেও অন্তর্ভুক্ত করতে হবে। এইটা আর একটা ডিসপিউটের জায়গা। এখন প্রশ্ন উঠতে পারে, ওয়াকফ জিনিসটা যেহেতু মুসলিমদের, স্পেশালি ফর মুসলিম, এখানে অমুসলিমদের কোনো জায়গা নেই, অর্থাৎ এটা মুসলিমদের মানে ওয়েলফেয়ারের কাজের জন্য এই ওয়াকফ বিষয়টি তৈরি হয়েছে, সেক্ষেত্রে অমুসলিম কেন? এটা একটা প্রশ্ন। এখন এই প্রসঙ্গে সরকারের বক্তব্য সেটা হচ্ছে, হ্যাঁ, ওয়াকফ ঠিকই মুসলিমদের ওয়েলফেয়ারের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু ওয়াকফ বোর্ডটা তো কোনো রিলিজিয়াস পারপাসে নয়, সুতরাং ওয়াকফ বোর্ডে নন মুসলিম সদস্য থাকা বাধ্যতামূলক, এবং সরকারের বক্তব্য অনুযায়ী এই অমুসলিম সদস্য যদি থাকে তাহলে কিন্তু ওয়াকফের কাজকর্ম আরও স্বচ্ছ হবে এবং আরও বেশি মাত্রায় এটা মানুষের, অর্থাৎ মুসলিম সমাজের কল্যাণকর হবে। এখন সেটা কতটা কল্যাণকর হবে কি হবে না, সেটা তো এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়, সেটা ভবিষ্যৎ বলবে। আর হচ্ছে ওয়াকফ প্রপার্টি, যেগুলো এবারে ওয়াকফ প্রপার্টির অন্তর্ভুক্ত হবে, সেগুলো ম্যান্ডেটরি অনলাইন রেজিস্ট্রেশনের আন্ডারে করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি। সুতরাং এই সব বিষয়গুলো নতুন যে সংশোধনী বিল 2025 তার মধ্যে আনা হয়েছে, এবং সেই নিয়েই বর্তমানে সমগ্র ভারতবর্ষে একটা বিতর্ক তৈরি হয়েছে, এবং আমাদের পশ্চিমবঙ্গ এই বিতর্কের বাইরে নয়। যদিও পশ্চিমবঙ্গ সরকার এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, এখন দেখার ভবিষ্যতে কি মুসলিম সমাজ এর মাধ্যমে কতটা উপকৃত হচ্ছেন বা কতটা উপকৃত হচ্ছেন না, সেটা ভবিষ্যৎ ঠিক করবে। নমস্কার।